ভিডিও শুরুর আগে তোমরা ঝটপট জানিয়ে দাও তোমরা কে কে কোথা থেকে দেখছো, আর জানাতে ভুলো না আমাদের গল্প তোমাদের কেমন লাগছে। সোমনাথ, আমাদের ব্যবসাটা খুব ভালো চলছে, তবে এই কারখানাটা একটু ছোট হয়ে যাচ্ছে না? একদম ঠিক বলেছিস। আমরা যদি একটা বড় জমি কিনতে পারি তাহলে ব্যবসাটা আরো বাড়বে। আমি একটা জমি দেখেছি। দাঁড়া ভাই, 1 মিনিট, পর্ণা ফোন করছে। হ্যাঁ বলো পর্ণা। কি বলবো নাকি? বলার কিছু বাকি রেখেছো তুমি? কেন, কি হয়েছে? কি আবার হবে? আজকে আমাদের কোথায় যাওয়ার কথা ছিল? একটা ডায়মন্ড সেট তুমি দেবে বলেছিলে অভিক, সেটার কি হলো? আমি জানতে চাই সেটার কি হলো। প্লিজ কটা দিন অপেক্ষা করো পর্ণা। ব্যবসাটা বড় করার জন্য অনেক টাকা পয়সা ধার করে ফেলেছি। ওসব ধার ফার বুঝি না। তুমি কেন ধার করতে গেছো? সোমনাথ কি শুধু লাভের গুড় খাওয়ার জন্য এখানে বসে আছে নাকি? না, একদমই না। ব্যবসাটা তো আমরা দুজনে মিলেই চালাচ্ছি। দুজনে মিলে? তুমি খুব বোকা অভিক। শোনো, এই ব্যবসাটা শুধু তোমার হতে পারে। হ্যাঁ, শুধু তোমার একার। কিন্তু তার জন্য যে তোমাকে একটু বুদ্ধি খাটাতে হবে অভিক। মানে? তোমার কথা আমি কিছু বুঝতে পারছি না পর্ণা। একটা প্ল্যান আছে, শোনো শোনো আমার কথা মন দিয়ে। হ্যাঁ, যা বলছিলাম সোমনাথ, একটা ভালো প্লট আছে, তবে শহরের বাইরে। জায়গাটা খুব ভালো। কাল সকালে চল, দেখে আসি। বাহ, দারুণ খবর। ঠিক আছে, চল কালই যাই। অভিক চুপচাপ সোমনাথের দিকে তাকায়। তার চোখে কেমন যেন একটা অন্য রকমের ঝলক। পরদিন ওরা দুই বন্ধু শহরের বাইরে কারখানা দেখতে যায়। তখন সূর্য ডুবে গিয়ে সন্ধে নামবো নামবো করছে। সত্যি জায়গাটা খুব ভালো রে। এখানে একটা বড় কারখানা হলে আমাদের স্বপ্ন পূরণ হয়ে যাবে। জায়গাটা একেবারে পারফেক্ট অভিক। এখানে আমাদের একটা নতুন কারখানা তৈরি হলে আমাদের ব্যবসা আরো পাখা মেলে উঠবে। ঠিকই বলেছিস সোমনাথ। এত বড় স্বপ্ন আমরা দেখতাম, আর এখন দেখ সেই স্বপ্ন সত্যি হওয়ার পথে। জানিস অভিক, তোকে ছাড়া এই স্বপ্ন কোনোদিন সফল হতো না। তোর বুদ্ধি, তোর উদ্যোগ সব মিলিয়েই তো আজ আমাদের এই সফলতা। আর তোর পরিশ্রম ছাড়া কি এটা সম্ভব হতো? তুইও তো নাওয়া খাওয়া ভুলে এই ব্যবসাটা নিয়েই পড়েছিলি। আমরা দুজন মিলে এই জায়গায় এসেছি। এখান থেকে শহরটা দেখতে কত সুন্দর না? জানিস, একদিন আমরা এই শহরের বড় ব্যবসায়ী হব। তুই আর আমি, দুই বন্ধু, সব কিছু সেরা। হ্যাঁ, শহরটা সত্যি সুন্দর, কিন্তু জানিস সোমনাথ, আমাদের স্বপ্নটাও তো বিশাল। তাই এর জন্য অনেক বড় পদক্ষেপ নিতে হবে।
স্যাক্রিফাইস করতে হবে, স্যাক্রিফাইস। তাই তো আমার সবসময় মনে হয় তুইও আমার জীবনে ঈশ্বরের মতো। তোর মতো একটা বন্ধু পেয়ে আমি খুব ভাগ্যবান অভিক, বিশ্বাস কর। কিন্তু সোমনাথ, ঈশ্বর তো সবার সঙ্গে সবকিছু ভাগাভাগি করে না। তুই কি বলতে চাস অভিক? এই ব্যবসাটা শুধু আমার স্বপ্ন ছিল সোমনাথ, তুই এই স্বপ্নের অংশ হতে পারবি না। কি বলছিস কি তুই অভিক? এই তো তুই বলছিলি আমায় ছাড়া তোর ব্যবসাটা এতদূর এগোতো না। ঠিকই বলেছি, তোকে ছাড়া সত্যি ব্যবসাটা এত দূর আসতো না, কিন্তু এখন তোকে আর আমার প্রয়োজন নেই সোমনাথ। তোর সব প্রয়োজন মিটে গেছে, এখন তোর চলে যাওয়ার সময় হয়েছে। প্লিজ অভিক, প্লিজ এমনটা করিস না আমার সাথে, প্লিজ। আমি আমার বৃদ্ধ বাবা মায়ের একমাত্র সম্বল। চুপ, একদম চুপ। ওই যে বলেছিলাম, হ্যাঁ, স্যাক্রিফাইস চাই। যা করে দিলাম তোর জীবনকে স্যাক্রিফাইস। বাই বাই সোমনাথ, পরপারে ভালো থাকিস ভাই, কেমন? এবার থেকে এই ব্যবসা শুধু আমার, কেউ বাধা দেওয়ার সাহস পাবে না। পুরো ব্যবসার মালিক আমি। কাজ হয়ে গেছে পর্ণা, আমি শেষ করে দিয়েছি ওকে। তুমি পেরেছো অভিক, তুমি পেরেছো। আমি জানতাম আমার কথা তুমি রাখবেই। কংগ্রাচুলেশন। এখন তুমি এই ব্যবসার একমাত্র মালিক, আর আমি মালকিন। রাত তখন প্রায় 11টা। অভিক কারখানার অফিসে বসে লেখালেখি করছে। বাইরে প্রচণ্ড নীরবতা। জানলার বাইরে থেকে ঠান্ডা হাওয়া আসছে অবিরত। হঠাৎই জানলার কাছে একটা কালো ছায়া দেখা গেল। কে ওখানে? কি হয়েছে স্যার? ওখানে কেউ আছে? কই স্যার, ওখানে তো কেউ নেই, কেউ তো কোথাও নেই। না না না, আমি স্পষ্ট দেখেছি কেউ ওখানে ছিল। অভিক তখনও বুঝতে পারছিল না তার জীবনে এই অদ্ভুত ঘটনাগুলো কেন বারবার ঘটছে। কিন্তু অন্ধকার সবসময় নিজেকে প্রকাশ করতে চায়। পাপের ছায়া তাকে এবার ঘুমের মধ্যেও তাড়া করতে শুরু করলো। তখন গভীর রাত। অভিক তার বিছানায় শুয়ে আছে। ঘরের ঘড়ির কাঁটাটা উল্টো দিকে ঘুরতে শুরু করলো। হঠাৎ কালো ধোঁয়া ঘরের ভেতর ছড়িয়ে পড়ল। অভিক আতঙ্কে জেগে উঠল। এটা কি হচ্ছে আমার সাথে? কে কে আছে এখানে? কে আছে? কে কে? স্যাক্রিফাইস, স্যাক্রিফাইস।
অভিক, আমিও স্যাক্রিফাইস চাই। এই এই কে এখানে? বেরিয়ে আয়। স্যাক্রিফাইস অভিক, স্যাক্রিফাইস। এবার তোর পালা। তুই 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 মনেও আমার পিছু ছাড়ছিস না কেন? চলে যা, চলে যা এখান থেকে। এই চলে যা। পরদিন সকাল হলেই অভিক যায় ডাক্তারের চেম্বারে। হ্যাঁ অভিক বাবু, সবই তো শুনলাম। আমার মনে হচ্ছে আপনি খুব বেশি স্ট্রেস নিয়ে ফেলছেন। কটা দিন কাজ থেকে একটু ছুটি নিয়ে দেখুন না, একটু রেস্ট নিন। সম্ভব হলে একটু ঘুরতে টুরতে যান, সময় কাটান, দেখবেন অনেকটা ভালো থাকবেন। হয়তোবা তাই হবে ডাক্তার বাবু। আমি আমি চেষ্টা করছি একটু ছুটি নেবার, কিন্তু কিন্তু ও ও ও ও ও সোমনাথ সোমনাথ সোমনাথ। আর হ্যাঁ অভিকবাবু শুনুন, আপনার যা এখন কন্ডিশন, একা একা থাকবেন না। বন্ধুবান্ধবদের সঙ্গে সময় কাটান, গল্পগুজব করুন, ভালো লাগবে। একদম স্ট্রেস নেবেন না। আর আমি ওষুধগুলো লিখে দিচ্ছি, সময় মতো খাবেন, সব ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। কেমন? ডাক্তারবাবুর পরামর্শ মতো অভিক সেদিন সন্ধেবেলা ওর বাড়িতে কয়েকজন বন্ধু বান্ধবকে ডাকলো। একসাথে খাওয়া দাওয়া হবে, সিনেমা দেখা হবে। এসবের মধ্যে দিয়ে ও নিজেকে কিছুটা ব্যস্ত রাখতে চেষ্টা করলো। কিন্তু কোথায় আছে না, পাপের হাত এত সহজে ছাড়ে না। অভিকের চারপাশের মানুষগুলো এই অভিশপ্ত গন্ধ থেকে মুক্তি পায়নি। এটা কি রে? এটা কি? এটা নষ্ট হয়ে গেছে নাকি? এ ভাই, এটা তো রক্ত। হ্যাঁ রে বাবা, রক্ত তো। বেশি পাগল হয়ে গেছে অভিক? আমাদের সবাইকে বাড়িতে ডেকে কেমন ব্যবহার? খাবারে রক্ত লাগিয়ে সার্ভ করছিস? ছি ছি ছি, কোনো মানে হয় অভিক? চল চল, তোর মাথাটা খারাপ হয়ে গেছে। আমি ভর্তি হচ্ছি ভাই, তোর মাথাটা গেছে। এসব চল 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 চল। পালাবার পথ নেই অভিক, তোর পালাবার কোনো পথ নেই। অভিকের আচরণ আস্তে আস্তে আরও অস্বাভাবিক হতে লাগলো। সে নিজেকে অন্ধকার ঘরে একেবারে বন্দি করে নিল। মুখে বিড়বিড় করতে থাকতো শুধু সোমনাথের নাম। তারপর একদিন পর্ণা ওকে নিয়ে গেল এক নামকরা তান্ত্রিকের কাছে, জটেশ্বর তান্ত্রিক। হে পর্ণা, হে পর্ণা, তুমি আমায় কোথায় নিয়ে এলে? আমার ভীষণ ভয় করছে পর্ণা। উনি জটেশ্বর বাবা, খুব বড় একজন তান্ত্রিক। উনি তোমাকে সাহায্য করতে পারেন। তুমি শান্ত হয়ে বসো অভিক। ওর বন্ধুর আত্মা বড়ই অশান্ত মা। ও কেবল প্রতিশোধ চায়, অন্যায়ের প্রতিশোধ। কি করলে সে শান্ত হবে বাবা, আমাকে বলুন। ওর সঙ্গে ও যা করেছে তার প্রতিশোধ ও তুলবেই। এর থেকে মুক্তি নেই, কোনো মুক্তি নেই। সে কি বাবা, ঠিক বলছেন আপনি? কিছু তো একটা করুন।
জটাতান্ত্রিকের গণনা কখনো ভুল হয় না মা। ওর সময় ফুরিয়ে এসেছে, একেবারে ফুরিয়ে এসেছে। আর শোন, তুই যদি ওর সঙ্গে থাকিস তাহলে তোরও খুব তাড়াতাড়ি নিধন হবে। এই পাপের শাস্তি হবেই, সব কিছুর শোধ হবে কড়ায় গন্ডায়, একেবারে কড়ায় গন্ডায়। যা, চলে যা, চলে যা এখান থেকে। সেই রাতে অভিক তার ঘরে একা বসে আছে, চারপাশ একেবারে নিস্তব্ধ। ও বারবার ফোন করতে থাকে পর্ণাকে। কি পর্ণা বারবার আমার ফোন কেটে দিচ্ছে কেন? কেন কেন? পর্ণা তুমি 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 আমার ফোন ধরছো না কেন? হ্যাঁ, আমার ভীষণ ভয় করছে। তুমি আর আমায় ফোন করো না অভিক। তোমার সাথে আমি আর সম্পর্ক রাখতে চাই না। আমি নিজেকে তোমার সাথে আর জড়াতে চাই না। আমার সাথে ফার্দার কন্ট্যাক্ট করার চেষ্টা যদি করো তবে আমি থানায় যেতে বাধ্য হব। তুমি পাগল হয়ে গেছো অভিক, তুমি পাগল হয়ে গেছো। প্লিজ প্লিজ শোনো আমার কথা। প্লিজ তুমি যেও না আমাকে ছেড়ে। পড়না। বাতাসে ভেসে আসতে থাকলো শিশের শব্দ। জানলার কাঁচ ভেঙে পড়ল চুরচুর হয়ে। অভিক পেছনে ঘুরেই দেখে পেছনে দাঁড়িয়ে আছে সোমনাথের আত্মা। তার মুখ বিকৃত, চোখ একেবারে কাঁড়ো লাল। কিরে অভিক, কতজনকে সঙ্গে পেলি? শেষ পর্যন্ত কয়জন থাকলো তোকে সাহায্য করতে? দুনিয়াটা খুব স্বার্থপর, বুঝলি অভিক? আমি কিন্তু তোকে কখনো স্বার্থের চোখে দেখিনি, কিন্তু তুই, হ্যাঁ তুই নাকি শেষ পর্যন্ত সেই বিশ্বাসের মর্যাদা রাখতে পারিসনি। তুই বিশ্বাসঘাতকতা করলি আমার সাথে। তুই বিশ্বাসঘাতকতা করলি আমার সাথে, বিশ্বাসঘাতকতা। অভিক ফিরে এসেছে সেই জায়গায় যেখানে বন্ধুত্বের রক্ত ঝরেছিল, যেখানে সে নিজের লোভের জন্য তার ছোটবেলার বন্ধুকে ঠেলে দিয়েছিল মৃত্যুর কোলে। আজকের রাত ছিল অভিকের জন্য অভিশপ্ত। ও জানত এই রাতই হবে ওর জীবনের শেষ রাত। সোমনাথ, আমি জানি তুই এখানে আছিস। আমাকে ক্ষমা কর, আমাকে ক্ষমা কর সোমনাথ। আমি ভুল করেছি, ক্ষমা? সত্যি? তুই কি জানিস বিশ্বাসঘাতকতার শাস্তি কি? তুই আমার স্বপ্ন কেড়ে নিয়েছিলিস অভিক। আমার বৃদ্ধ বাবা মায়ের শেষ জীবনের অবলম্বনটুকু কেড়ে নিয়েছিলিস। আমার জীবন শেষ করে দিয়েছিলিস। তোর ক্ষমা চাইবার কোনো যোগ্যতা নেই। তোর একমাত্র শাস্তি মৃত্যু। আমি ভুল করেছি সোমনাথ। আমাকে ছেড়ে দে, আমাকে বাঁচতে দে, আমাকে ক্ষমা করে দে। আমি লোভে পড়ে করেছিলাম। সব ওই পর্ণার জন্য, সব পর্ণার জন্য। পর্ণার জন্য? তুই তোর ছোটবেলার বন্ধুর প্রাণ নিয়েছিলিস অভিক। না, তুই লোভী, তাই পর্ণার কথায় সায় দিয়েছিলিস।
না না, আমি আমি মরতে চাই না, আমি মরতে চাই না। তুই পালাতে পারবি না অভিক, তুই পালাতে পারবি না। আমার আত্মা যতদিন থাকবে ততদিন তুই কিছুতেই শান্তি পাবি না, তুই কিছুতেই মুক্তি পাবি না। তোর সময় শেষ, যা বিদায়। পরপারে খুশি থাকিস বিশ্বাসঘাতক। অভিক পাগলের মতো দৌড়াতে দৌড়াতে শেষমেশ ছাদের কিনারা থেকে লাফ দেয় নিচে।